আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ছাত্রলীগের হামলায় ইডেন ছাত্রী আইসিইউতে, কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাজধানীর ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে জানা গেছে। হামলায় গুরুতর আহত হন শাহিনুর রহমান সুমি নামের এক শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এবারে জানাবো, ডাকসুর সাবেক ভিপি আসমা আব্দুর রব বলেছেন, এ সরকার কোনো ক্রমেই মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না। সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণ এবং রাষ্ট্র ততই মহাদুর্যোগে পড়বে। জানাবো, এবার প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন রেখে বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? ঢাকায় তো ছিলেন স্বামীকে নিয়ে। কই, স্বামীকে তো মুক্তিযুদ্ধে পাঠাননি। সোমবার ঢাকা মহানগর যুবদলের দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে ১২ দলে যোগ দিলেন ডক্টর নুরুল আমিন ব্যাপারীর বিকল্প ধারা। বিএনপির সঙ্গে চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলের জোটে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ। জানিয়ে দেব, রাজাকার স্লোগান নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়া কোটা আন্দোলনকারীরা ৭১-এর গণহত্যা, মা বোনের উপর পাশবিক নির্যাতন এবং এদের সহায়তাকারী রাজাকারদের ভূমিকার সম্পর্কে জানে কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। তাদের স্লোগানে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান। ইরাক ও সিরিয়ার কুর্দিস্তানপন্থী পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন, আমরা খুব শীঘ্রই উত্তর ইরাকে অভিযান শেষ করব। আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতা আর কুর্দি বাহিনী নেই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাত্রলীগের হামলায় ইডেন ছাত্রী আইসিইউতে, কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাজধানীর ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে বলে জানা গেছে। হামলায় গুরুতর আহত হন শাহিনুর রহমান সুমি নামের এক শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে আদনান আবি নামের একজন বলেন, ইডেন কলেজে ছাত্রলীগের হামলায় এক বোন গুরুতর আহত হয়েছেন। সে এখন ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতে আছে। এর আগে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে মূল ফটক আটকে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালান বলে জানান কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে ইডেন কলেজের মূল ফটকের তালা ভেঙে তাদেরকে উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসিতে চলমান সমাবেশে নিয়ে আসেন। হামলায় আহত শিক্ষার্থীরা হলেন সাইমা আফরোজ, সুমাইয়া সাইনা, সঞ্জিদা হক এবং ইসকায়াত সহ আরও অনেকে। হামলা চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ইডেন কলেজের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। শাহিনুর রহমান সুমি, সুমাইয়া আক্তার সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদিক দুপুর 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশ শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং আশপাশের প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা যোগ দিতে থাকেন। এই সরকার কোনো ক্রমেই মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধিত্ব করে না, আসমা রব। ডাকসুর সাবেক ভিপি আসমা আব্দুর রব বলেছেন, এ সরকার কোনো ক্রমে মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না। সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণ এবং রাষ্ট্র তত মহাদুর্যোগে পড়বে। তিনি বলেন, সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা মামলা বন্ধের দাবিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি বলেন, ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকুরির অধিকার, সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে তাদের এই প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা রাষ্ট্রীয় অপরাধ।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের চিন্তা জগতের মূল লক্ষ্য রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করা। তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেগ যখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, তখন সরকার মতাদর্শিক বুদ্ধিহীনতায় জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি এবং লুণ্ঠনে সরকার রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ করে গড়ে তুলেছে। বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণ উঠেছে, অতীতের মতো শান্তি শৃঙ্খলা নামে সরকার যদি শক্তি প্রয়োগে সেই জাগরণকে স্তব্ধ করে দিতে চায়, তাহলে পরিণামে মহাপ্রলয় ঘনিয়ে আসবে। মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রীকে প্রশ্ন রুহুল কবির রিজভীর। প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? ঢাকায় তো ছিলেন স্বামীকে নিয়ে। কই স্বামীকে তো মুক্তিযুদ্ধে পাঠাননি। সোমবার ঢাকা মহানগর যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, খন্দকার এনামের স্ত্রীর মর্মস্পর্শী কথাগুলো শুনে হৃদয়ে আলোড়ন তৈরি হয়েছে। একটি বিরোধী রাজনীতির সবার পরিবারের কথা, কারণ এই পরিবারগুলো বেশি সাফার করেছে। আমাদের পার্মানেন্ট ঠিকানা করে দেওয়া হয়েছে কারাগার। আমাদের প্রত্যেকের বসবাস হয় নদীর ধারে, বাঁশঝাড়ে নয় লালদারানে। ২০১৮ সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো ডামি প্রধানমন্ত্রী। আপনি শপথ নেওয়ার সময় বলেছিলেন না রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। আপনি তো শতভাগ ভঙ্গ করেছেন, সংবিধান ভঙ্গ করেছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, কারাবন্দী হয়, সে তো আপনাকে হতে হবে। প্রতি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। রাগের বশবর্তী হয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন। প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শপথ এবং আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী। ইচ্ছে এবং প্রত্যয় প্রকাশ করে রিজভী বলেন, আমি যদি ৩৪ বছর আগে ফিরে যেতাম, তাহলে এই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতাম। ১২ দলে যোগ দিল ডক্টর নুরুল আমিন ব্যাপারীর বিকল্প ধারা। বিএনপির সঙ্গে চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে বিকল্পধারা বাংলাদেশকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ফিরোজ মাহমুদ লিটন এবং আব্দুর রহমানের নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি এবং মাস্টার এম এ মান্নান ইমরুল কায়েসের নেতৃত্বাধীন নয়া গণতান্ত্রিক পার্টি ১২ দলীয় জোটে যোগ দিয়েছে। সোমবার ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনাল পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির যোগদানকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের এই চরম ক্লান্তি লগ্নে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টি এই যোগদান চলমান আন্দোলনকে আরও শানিত এবং বেগবান করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই যোগদানের মাধ্যমে এবং সকল ধরনের ঐক্যবদ্ধ প্রয়াসে অচিরেই আন্দোলনে বিজয় সুনিশ্চিত হবে। ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোয়ান। ইরাক ও সিরিয়ায় কুর্দিপন্থী পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আমরা খুব শীঘ্রই উত্তর ইরাকে অভিযান শেষ করব। আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতা আর কুর্দি বাহিনীর নেই। শনিবার মিলিটারি একাডেমি স্নাতকদের সঙ্গে আলাপকালে এমন ঘোষণা দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তরুণ সামরিক স্নাতকদের এরদোগান বলেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ইরাক এবং সিরিয়ার সম্পূর্ণভাবে আটকা পড়েছে। তুর্কি বাহিনী সর্বত্র তাদের ছাড়িয়ে গেছে। আমরা সিরিয়ার সঙ্গেও আমাদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা বলয়ে ধসে পড়া পয়েন্টগুলো সম্পন্ন করব। তুরস্কের ভাষ্যমতে ওয়াইপিজি এবং পিওয়াইডি সাবেক পিকেকে সংশ্লিষ্ট সংস্থা এবং তারা সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনা করছে। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। ১৯৮৪ সালে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই গোষ্ঠীর সদস্যরা। প্রসঙ্গত ২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দি বাহিনীকে বিতাড়িত করার জন্য ধারাবাহিক স্থল অভিযানও চালিয়ে আসছে আঙ্কারা। উত্তর ইরাকের সঙ্গে তুর্কি সীমানা সুরক্ষিত করবার জন্য ২০২২ সালের এপ্রিলে সামরিক অভিযান ক্ললক শুরু করে তুর্কি বাহিনী। আঙ্কারার দাবি, সীমান্তবর্তী এই অঞ্চল থেকে তাদের দেশে হামলা চালিয়ে আসছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা। মূলত তুরস্ক এবং কুর্দিদের মধ্যে সংঘাতের এই ইতিহাসটা বহু পুরনো। তুরস্কের জনসংখ্যার ১৫ থেকে ২০% কুর্দি। কয়েক প্রজন্ম ধরে তুরস্কের কর্তৃপক্ষ কুর্দিদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে। ১৯২০ এবং ১৯৩০-এর দশকে কুর্দিদের বিক্ষোভের উত্থানের সময় অনেক কুর্দি পুনর্বাসিত হয়। কুর্দি নাম এবং পোশাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কুর্দি ভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি কুর্দিদের আলাদা জাতিগত পরিচয়ও অস্বীকার করা হয়। কুর্দিদের সে সময় বলা হতো পাহাড়ি তুর্কি। ১৯৭৮ সালে আবদুল্লাহ ওচালান পিকেকে গঠন করেন,
যাদের প্রধান দাবি ছিল তুরস্কের মধ্যে স্বাধীন একটি রাষ্ট্র গঠন। ৬ বছর পর সশস্ত্র সংগ্রাম শুরু করে ওই সংগঠনটি। এখন পর্যন্ত ৪০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ কুর্দি বাস্তুচ্যুত হয়েছেন। তবে ১৯৯০-এর দশকে পিকেকে স্বাধীনতার দাবি বাদ দিয়ে সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক সাহিত্য শাসনের দাবিতে আন্দোলন চালায়। ২০১৩ সালে গোপনে আলোচনার পর যুদ্ধবিরতির সমঝোতায় আসে তারা।